মিসির আলি আগ্রহ নিয়ে তাকে দেখছেন। রোগী লম্বা একজন মানুষ, মুখ দেখা যাচ্ছে না, কারণ লোকটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই গরমেও ফুল হাতা ফ্লানেলের শার্ট, ফুল প্যান্টটি চকচকে কাপড়ের তৈরি। ছাটের ধরন দেখে মনে হয় সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনা। এই ধরনের ছাটের প্যান্ট ঢাকায় এখন চালু নেই। পায়ে জুতা জোড়া ঝকঝক করছে, মনে হচ্ছে এখানে আসবার আগে জুতা পালিশ করেছে। মিসির আলি লোকটির বয়স আন্দাজ করার চেষ্টা করলেন। 20 থেকে 25-এর মধ্যে হবার কথা। এই বয়সের যুবকদের চেহারায় এক ধরনের আভা থাকে, যৌবনের আভা। এর তা নেই। অল্প বয়সে চুল পেকেছে বলে মনে হচ্ছে। কানের পাশেও রুপোলি ছোঁয়া। মিসির আলি বললেন, আপনি কি আমার কাছে এসেছেন? সে জবাব দিতে দেরি করছে, যেন এই প্রশ্নের জবাব তার জানা নেই। মিসির আলি বললেন, আপনি কি আমার কাছে এসেছেন? জি। আপনি মনে হয় আগেও কয়েকবার এসেছিলেন। জি। একবার একটি চিঠি লিখে গিয়েছিলেন, তাই না? লিখেছিলেন সোমবার সন্ধ্যায় আসব। জি স্যার। আমি কিন্তু সোমবার সন্ধ্যায় আপনার জন্য অপেক্ষা করেছিলাম, আপনি আসেননি। একটা কাজ পড়ে গিয়েছিল স্যার। লোকটি খুবই সহজে স্যার বলছে, তার মানে ছোট কোনো চাকরি করে। অফিসের প্রায় সবাইকে বোধহয় স্যার বলতে হয়, যে কারণে এটা অভ্যাসে পরিণত হয়েছে। খারাপ অভ্যাস। মিসির আলি বললেন, আপনি কি করেন? সামান্য একটা কাজ করি, বলার মতো কিছু না। আসুন, ভেতরে আসুন। আজ যাই স্যার, আর একদিন আসব। মিসির আলি অত্যন্ত অবাক হলেন। এই লোকটি বারবার তার খোঁজে আসছে, চিঠি লিখে যাচ্ছে। আজ দেখা হলো, কিন্তু সে থাকতে চাচ্ছে না। মনের ভেতর বড় রকমের কোনো দ্বিধার ভাব আছে, যা সে কাটাতে পারছে না। মিসির আলি বললেন, আপনি চলে যেতে চাচ্ছেন, চলে যাবেন। কিছুক্ষণ বসে যান। আমার কাছে কেন এসেছেন সেটা বলুন। অন্য আর একদিন আসব। সেদিন হয়তো আমাকে পাবেন না। আমি বাসায় খুব কম থাকি, আমার অনেক ঝামেলা। লোকটি খুবই অস্বস্তি নিয়ে ভেতরে ঢুকল। জুতা জোড়া নিয়ে একটু চিন্তা করছে, খুলে ফেলবে কি ফেলবে না। মিসির আলি লক্ষ্য করলেন, লোকটি নিজেই বসার ঘরের দরজা বন্ধ করছে, ছিটকেনি লাগানোর চেষ্টা করছে। এটাও হয়তো তার অভ্যাস। সে খুব সম্ভব তার ঘরে ঢুকেই ছিটকেনি লাগিয়ে দেয়। তাই যদি হয়, তাহলে লোকটি থাকে একা। যে বাড়িতে অনেকগুলি মানুষ থাকে, সে বাড়ির কেউ ঘরে ঢুকেই ছিটকেনি লাগানোর অভ্যাস করবে না। মিসির আলি বললেন, এ বাড়ি ছিটকেনি লাগানোর একটা বিশেষ কায়দা আছে, আপনি পারবেন না। আপনি বসুন, আমি লাগাচ্ছি। লোকটি বসল। বসার ভঙ্গি বিনীত, হাত মুঠি করে কোলের ওপরে রাখা। ঈষৎ কুঁজো হয়ে বসেছে। গায়ের রং বেশ ফর্সা। অতিরিক্ত ফর্সা হবার কারণেই বোধহয় চেহারায় খানিকটা মেয়েলি ভাব চলে এসেছে। অবশ্যই এটা জোড়া ভুরু ও পাতলা ঠোঁটের কারণেও হতে পারে। এই ধরনের ছেলেদেরকেই স্কুলে সবাই মেয়ে বলে খ্যাপায়, এবং উঁচু ক্লাসের কিছু বখা ছেলে বিশেষ কারণে এদের বন্ধুত্ব কামনা করে। মিসির আলি বললেন, আপনার নাম কি? লোকটি জবাব দিল না। ছোট্ট নিঃশ্বাস ফেলে দৃষ্টি ফিরিয়ে নিল। এখন সে তাকাচ্ছে জানালা দিয়ে। মিসির আলি অবাক হয়ে বললেন, আপনার কি আপত্তি আছে? জি না। তাহলে নাম বলুন, নাম দিয়েই শুরু করা যাক। আমার নাম রইসুদ্দিন। শুধু রইসুদ্দিন, নাকি রইসুদ্দিনের সঙ্গে অন্য কিছু আছে? মোহাম্মদ রইসুদ্দিন। দেখুন ভাই, আপনি কিন্তু ঠিক নামটা বলছেন না। মিথ্যা কথা বলায় যারা অভ্যস্ত নয়, তারা যখন মিথ্যা বলে, তখন তাদের গলা কেঁপে যায়, খুব দ্রুত চোখের পাতা পড়ে এবং খানিকটা ব্লাশ করে। আপনার বেলায় এ সবকটি হয়েছে। আমার ভালো নাম মনির, ডাকনাম টুলু। চা খাবেন? জি স্যার, খাবো। আপনি আরাম করে বসুন, আমি চা আনছি। ঘরে কোনো কাজের লোক নেই,
সব আমাকেই করতে হবে। আপনি আমার কাছে কি জন্য এসেছেন তা এখন বলবেন না চা খেয়ে বলবেন? স্যার, আমি খুব বিপদে পড়েছি। বিপদে পড়লে লোকজন যায় পুলিশের কাছে, আমি তো পুলিশ নই। অন্যরকম বিপদ, আপনি না শুনলে বুঝবেন না, আগে শুনতে হবে। বেশ শুনছি, তাতে লাভ হবে কি? আপনি অনেকের অনেক সমস্যার সমাধান করেছেন। আমি অনেক কিছু আপনার সম্পর্কে শুনেছি। শুনেছেন খুব ভালো কথা। কি শুনেছেন জানি না, তবে আপনাকে আগেভাগেই বলে রাখি, আমার দৌড় খুব সামান্য। আমি অ্যাবনর্মাল সাইকোলজি নিয়ে কিছু পড়াশোনা করেছি, এই পর্যন্তই। মনির মাথা নিচু করে বসে আছে, কোনো কথা সে শুনছে বলে মনে হচ্ছে না। মিসির আলি বললেন, আপনার বাসা কোথায়? মনির তার জবাব দিল না, মাথা নিচু করে ফেলল, অর্থাৎ সে তার ঠিকানা জানাতে ইচ্ছুক নয়। মিসির আলি চা বানাতে গেলেন। ঘরে কোনো খাবার নেই। বিস্কিট টিস্কিট জাতীয় কিছু দিতে পারলে ভালো হতো। লোকটি ক্ষুধার্ত, হয়তো অফিস শেষ করে সরাসরি চলে এসেছে, কিছু খাওয়া হয়নি, কিংবা বিকেলে খাবার মতো কোনো সামর্থ্য নেই। নিম্ন আয়ের মানুষেরা এদেশে পশুর জীবনযাপন করে। মিসির আলি চা নিয়ে বসার ঘরে ঢুকে চমকে উঠলেন। কেউ নেই, দরজা ভেজানো। লোকটি এক ফাঁকে উঠে চলে গিয়েছে। নিঃশব্দ প্রস্থান যাকে বলে। মিসির আলি হেসে ফেললেন। এ জীবনে তিনি অনেক বিচিত্র মানুষ দেখেছেন। তাদের অদ্ভুত আচার আচরণের সঙ্গে তিনি পরিচিত। এই লোকটির প্রস্থান ঘটনা হিসেবে তেমন অদ্ভুত নয়, তবু বেশ মজার। তবে নিঃশব্দ প্রস্থানের এই ঘটনার ব্যাখ্যা বেশ সরল। লোকটি যে বিপদের কথা বলতে এসেছিলেন, শেষ মুহূর্তে ঠিক করেছে, তা সে বলবে না। এরকম মনে করারও অনেকগুলি কারণ হতে পারে। প্রথম কারণ, সম্ভবত মিসির আলিকে দেখে তার আশা ভঙ্গ হয়েছে। মনে হয়েছে এই লোকটিকে দিয়ে কাজ করানো ভুল হবে। দ্বিতীয় কারণ, বিপদটা এখন যে শ্রেণীর তা বলার মতো মনের জোর তার নেই। স্যার, আসবো? মিসির আলি চমকে উঠলেন। লোকটি ফিরে এসেছে। তার চোখে মুখে অপ্রস্তুত ভঙ্গি, যেন সে বড় ধরনের অপরাধ করে এসেছে। এই অপরাধের জন্য সে লজ্জিত, অনুতপ্ত। কোথায় গিয়েছিলেন? আপনার জন্য এক প্যাকেট সিগারেট আনতে গিয়েছিলাম। বেশি কিছু দেবার সামর্থ্য আমার নেই, আমি দরিদ্র মানুষ। তিনি হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট নিলেন। বেনসন অ্যান্ড হেজেস, অর্থাৎ 50 টাকার মতো খরচ হয়েছে। লোকটি আগের মতো মাথা নিচু করে বসে আছে, চোখের পাতা পর্যন্ত ফেলছে না। আমাকে কি বলতে এসেছেন বলুন। লোকটি কিছু বলল না। মিসির আলি সিগারেট ধরিয়ে হালকা স্বরে বললেন, যদি বলতে না চান, বলার দরকার নেই। আসুন অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করি। গরম কেমন পড়েছে বলুন। খুব গরম পড়েছে স্যার। এই প্রচণ্ড গরমে ফ্লানেলের শার্ট গায়ে দিয়েছেন কেন? আপনার গরম লাগছে না? আমার আর কোনো ভালো শার্ট নেই। আমি দরিদ্র। দরিদ্র হওয়াতে লজ্জা বোধ করার কিছু নেই। ব্যক্তিদের বরং লজ্জিত হওয়া উচিত। আপনার চা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। গরম করে আনবো? জি না। লোকটি ঠান্ডা চায়ের কাপে চুমুক দিতে লাগলেন, যেন সে একটি অপ্রিয় দায়িত্ব পালন করছে। আপনি কি আমাকে সত্যি সত্যি কিছু বলবেন? জি স্যার, বলবো। বলুন। মুনির চুপ করে আছে। ইনহিবিশন বলে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে তাই। প্রথম বাধাটি সে কাটিয়ে উঠতে পারছে না। মিসির আলির মনে হলো, লোকটি নিঃসঙ্গ প্রকৃতির, একা একা থাকে, মানুষের সঙ্গে কথা বলার অভ্যেস নেই। যা সে বলতে চায় তা বলার জন্য তাকে প্রচুর সাহস সঞ্চয় করতে হবে। মিসির আলি তাকে সময় দিলেন। বাইরে সন্ধ্যা নামতে শুরু করেছে। আকাশ থমথমে, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় আসবে সম্ভবত। আসুক। এই গরম আর সহ্য করা যাচ্ছে না। ইচ্ছা করছে
কোনো একটা পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকতে। ঘর অন্ধকার, বাতি জ্বালানো দরকার। মিসির আলি বাতি জ্বালালেন না। ইনহিবিশন কাটানোর জন্য অন্ধকার একটা চমৎকার জিনিস। মুনির মূর্তির মতো বসে আছে। সে এবার ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে কথা বলা শুরু করলো। তার গলার স্বর মিষ্টি, শুনতে ভালো লাগে। গলার স্বরে কোথাও একটি ধাতব চরিত্র আছে। মেয়েদের গলার স্বরে তা মানিয়ে যায়, পুরুষদের সঙ্গে ঠিক মানায় না। আমার ডাকনাম টুলু। আমার একটা ছোট বোন ছিল, ওর নাম নুটু। টুনু উল্টো করলে নুটু হয়। বাবা এই নাম রাখলেন কারণ ওর স্বভাব ছিল আমার একেবারে উল্টো। আমি ছোটবেলা থেকেই শান্ত প্রকৃতির, কারুর সঙ্গে তেমন কথাবার্তা বলতাম না। কেউ ধমক দিয়ে কিছু বললে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলতাম। আর নুটু ছোটবেলা থেকেই হইচই স্বভাবের মেয়ে। আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া একটা জাম গাছ ছিল। নুটু ওই জাম গাছ বেয়ে ছাদে উঠে যেতে পারত। আমাদের বাড়িটা ছিল পুরনো ধরনের। ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না। ছাদে কোনো রেলিং ছিল না। বর্ষাকালের ভেজা ছাদে সে দৌড়াতো, লাফালাফি করত, কারুর কোনো কথা শুনত না। আমার মা এই জন্য তাকে খুব মারধর করতেন, কোনো লাভ হতো না। শেষ পর্যন্ত এক বর্ষাকালে আমার মা কাঠমিস্ত্রি লাগিয়ে জাম গাছটা কেটে ফেললেন। এই পর্যন্ত বলতেই মিসির আলি তাকে থামিয়ে দিয়ে বললেন, আপনি তো নিতান্তই পারিবারিক গল্প শুরু করেছেন। আপনার যে সমস্যা তা তো আমার মনে হচ্ছে বর্তমান সময়ের সমস্যা। শৈশব থেকে শুরু করছেন কেন বুঝতে পারছি না। এর কি দরকার আছে? জি স্যার, আছে। বেশ, বলুন। আমাদের বাসা ছিল নেত্রকোনা। বাবা ছিলেন নেত্রকোনা কোর্টের উকিল। তার খুব পসার ছিল। সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমাদের বাংলা ঘরে মক্কেল বসে থাকতো। কেউ কেউ রাতে থাকতো। তাদের জন্য আলাদা থালাবাটি ছিল, গামছা ছিল, খড়ম ছিল। মামলা করতে মহিলারাও আসতেন। তাদের জায়গা হতো ভেতরের বাড়িতে। ভেতরের বাড়িতে তাদের জন্য আলাদা ঘরও ছিল। আমরা ভাই বোন বাবার দেখা পেতাম না বললেই হয়। আমাদের সঙ্গে কথা বলার মতো অবসর তার ছিল না। তবে রাতে ঘুমোবার সময় আমাদের দুই ভাই বোনকে দুপাশে নিয়ে ঘুমোতেন। অর্ডার দিয়ে বিশাল একটা খাট বানিয়েছিলেন, রেলিং ঘেরা খাট। আমরা যাতে গড়িয়ে পড়ে যেতে না পারি সেই ব্যবস্থা। বাবা আমাদের দুজনের পা তার গায়ের ওপর তুলে দিয়ে ঘুমোতেন। তার ঘুমও ছিল সজাগ। আমরা কেউ পা নামিয়ে ফেললে তিনি সেই পা আবার তুলে দিতেন। বাবা খুব খরচে স্বভাবের মানুষ ছিলেন। আমার মনে আছে আমাদের দু ভাই বোনের একসঙ্গে আকিকা হয়। আমার বয়স তখন 9, নুটুর 7। আকিকা উপলক্ষে নেত্রকোনা শহরের প্রায় সবাইকে তিনি নেমন্ত্রণ করেন। রান্নার জন্য ডেকচি আনা হয়েছিল ময়মনসিংহ শহর থেকে। শম্ভুগঞ্জ থেকে এসেছিল হালুইকার। আমার মনে আছে বাবা অত্যন্ত হৃষ্টচিত্তে ছোটাছুটি করলেন। নেমন্ত্রিত অতিথিদের বললেন, মাঘ মাসে গ্রামের বাড়িতেও একটা অনুষ্ঠান করবেন। গ্রামের লোকদের বঞ্চিত করার কোনো মানে হয় না। ওরা মনে কষ্ট পাবে। টাকা পয়সা তো খরচের জন্যই। আকিকা উপলক্ষে আমাদের নাম বদলে গেল। আমার নাম হলো মনিরুল ইসলাম চৌধুরী, আর নুটুর নাম হলো ফুলেশ্বরী। নাম নিয়ে খুব আপত্তি উঠল। মৌলানা সাহেব বললেন, এটা হিন্দু নাম, হিন্দু নাম রাখা যাবে না। বাবা বললেন, নামের আবার হিন্দু মুসলমান কি? এইটা আমার খুব পছন্দের নাম, এই নামই রাখতে হবে। আপনি আপত্তি করলে অন্য কাউকে ডাকি। মৌলানা সাহেব আপত্তি করলেন না। আমরা অসংখ্য বিচিত্র ধরনের উপহারের সঙ্গে নতুন নাম পেলাম। উপহার দিয়ে বাংলা ঘরের একটা বিশাল চৌকি ভর্তি হয়ে গেল। পেতলের কলসি, কাঁসার বাসন, ছাতা, গায়ের চাদর, এইসব ছিল উপহার। বাবা আকিকার পরপর ঘোষণা করলেন, এখন থেকে এদের ডাক নামে কেউ ডাকবে না।
যদি কেউ ডাকে কঠিন শাস্তি হবে। আমি ক্লাস 9-এ পড়বার সময়ে বাবা মারা গেলেন। স্কুল থেকে এসে শুনি বাবা অসুস্থ। সকাল সকাল কোর্ট থেকে চলে এসেছেন। শুয়ে আছেন তার বিশাল খাটে, মশারি ফেলা। বাবা উহ আহ করছেন। বাবার মাথার পাশে ঘোমটা দিয়ে মা বসে আছেন। বাবার বন্ধু ইদ্রিস চাচা বসে আছেন চেয়ারে, তার হাতে পানের বাটা। তিনি একটু পর পর পান মুখে দিচ্ছেন। ইদ্রিস চাচা বললেন, পেটের নিচে বালিশ দিয়ে উপুড় হয়ে শুয়ে থাক। এটা হচ্ছে অম্বলের ব্যথা, বদহজম থেকে হয়েছে। নিবারণকে খবর দিয়েছি, এসেই ব্যথা নামিয়ে ফেলবে। নিবারণ হচ্ছে তখনকার নেত্রকোনার খুব নামী কবিরাজ। তার পসার ছিল সরকারি হাসপাতালের ডাক্তার সাহেবের চেয়েও অনেক বেশি। নিবারণ কাকা এসে আনন্দ ভৈরব রস খাইয়ে দিলেন। আনন্দ ভৈরব রস তাৎক্ষণিকভাবে তৈরি করতে হয়। বিস্তর আয়োজন করে জিনিসপত্র জোগাড় করা হলো। হিটুল 1 তোলা, গোলমরিচ 1 তোলা, সোহাগা 1 তোলা, পিপুল চূর্ণ 1 তোলা, জিরক চূর্ণ 1 তোলা এবং শোধিত মিঠা বিষ 1 তোলা। আনন্দ ভৈরব রস খাওয়াবার 5 মিনিটের মধ্যেই বাবার পেট ব্যথা অনেকখানি কমে গেল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। রাত 11টার দিকে তার ঘুম ভাঙল। তীব্র ব্যথায় তার শরীর কাঁপছে। তিনি কয়েকবার বমিও করলেন। ডেকে বললেন, ওরে বেটি, মরে যাচ্ছি রে, আমার সময় শেষ। একজন এমবিবিএস ডাক্তারকে আনা হলো। ডাক্তার গম্ভীর হয়ে বললেন, এটা তো অ্যাপেন্ডিসাইটিস, খুবই খারাপ অবস্থায় আছে, এই মুহূর্তে অপারেশন দরকার। অপারেশন করতে পারেন সরকারি হাসপাতালের ডাক্তার, তাও হাসপাতালে সব ব্যবস্থা আছে কিনা কে জানে। সরকারি হাসপাতালের খোঁজে লোকজন ছুটে গেল। তারা ফিরে এলো মুখ শুকনো করে। সরকারি হাসপাতালে ডাক্তার সাহেব 1 ঘন্টা আগে ময়মনসিংহ রওনা হয়ে গেছেন। বাবা মারা গেলেন রাত 1টা 5 মিনিটে। মনির থামল। পকেট থেকে একটা রুমাল বের করে কপালের ঘাম মুছল। ক্লান্ত গলায় বলল, স্যার, 1 গ্লাস পানি দিতে পারেন? মিসির আলি পানি এনে দিলেন। তার ধারণা ছিল মনির তৃষ্ণার্তের মতো পানির গ্লাসটি শেষ করবে, তা সে করল না। 2 চুমুক দিয়ে রেখে দিল। মুখ বিকৃত করল, যেন তিক্ত স্বাদের কিছু মুখে চলে গিয়েছে। স্যার, আমি উঠি। আপনার যা বলার তা কি বলেছেন? জি না স্যার, ভূমিকাটা বলেছি। এখন মূল জিনিসটা বলতে পারবো, তবে আজ না। আজ আর কথা বলতে ইচ্ছা করছে না। অন্য একদিন এসে বাকিটা বলবো। ঠিক আছে, এখনই উঠবেন? জি। বৃষ্টি পড়ছে কিন্তু। অসুবিধা হবে না, আমি খুব কাছেই থাকি। আপনি যাবার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনি যে গল্প বললেন তার এক জায়গায় আমার খটকা লেগেছে। এই খটকার কারণে আমার ধারণা হচ্ছে গল্পটা বানানো। মনির বিস্মিত হয়ে তাকালো, শীতল গলায় বলল, কোথায় খটকা লেগেছে? আপনি যখন ক্লাস 9-এর ছাত্র, তখন আপনার বাবা মারা যান। তার মানে আপনি নিতান্তই বাচ্চা একটি ছেলে। ঘটনাগুলি আপনি ঘটতে দেখেছেন এই পর্যন্তই। অথচ কবিরাজ নিবারণের আনন্দ ভৈরব রস কিভাবে তৈরি হলো তার নিখুঁত বর্ণনা দিলেন। হিটুল 1 তোলা, গোলমরিচ 1 তোলা, সোহাগা 1 তোলা, ইত্যাদি ইত্যাদি। এই সব তো আপনার জানার কথা নয়। একজন কবিরাজ তার ওষুধ তৈরিতে কি কি অনুপান ব্যবহার করেন তা বলেন না। আর বললেও ক্লাস 9-এর একটি ছেলে তা মুখস্থ করে রাখে না। কাজেই আমার ধারণা গল্পের এই অংশটি বানানো। একটা অংশ যদি বানানো হয়, অন্য অংশগুলিও কেন হবে না? মনির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, বাবার মৃত্যুর পরে সবার ধারণা হয়েছিল কবিরাজ নিবারণ কাকুর ওষুধ খেয়ে এটা হয়েছে। সবাই নিবারণ কাকুকে চেপে ধরল। অসংখ্যবার বললেন কোন কোন অনুপান দিয়ে তার এই ওষুধটি তৈরি হয়েছে। সেই জন্যই নামগুলো মনে গেঁথে আছে।
এখন কি আপনার কাছে মনে হচ্ছে আমি সত্যি বানিয়ে কথা বলছি? হ্যাঁ, মনে হচ্ছে। তাছাড়া মিথ্যা কথা বললে আমার গলার স্বর কেঁপে যেত, চোখের পাতা দ্রুত পড়তে থাকতো, কিছুটা ব্লাশ করতাম। তা কি করেছি? মিসির আলি হেসে ফেললেন। হাসতে হাসতেই বললেন, আপনার কথা শুনছি অন্ধকারে, কাজেই চোখের পাতা দ্রুত পড়ছে কিনা, ব্লাশ করছে কিনা তা বোঝার কোনো উপায় ছিল না। তবে গলার স্বর কেঁপে যাচ্ছিল বারবার। তা হচ্ছিল আবেগজনিত কারণে। মুনির বলল, আপনি স্যার আমাকে তুমি করে বলবেন। আপনি আমার বাবার বয়সী। আমাকে আপনি করে বললে খুব খারাপ লাগবে। বেশ, এখন থেকে তাই বলবো। তুমি একটা ছাতা নিয়ে যাও, ভালোই বৃষ্টি হচ্ছে। ছাতা লাগবে না। মুনির বৃষ্টির মধ্যেই নেমে গেল, একবারও পেছনে ফিরে তাকালো না। বৃষ্টির মধ্যে সবাই সাধারণত একটু দ্রুত হাঁটে, সে তাও করছে না, স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে। মিসির আলি ছেলেটির প্রতি তীব্র কৌতূহল অনুভব করলেন।